আসসালামু আলাইকুম। সবাইকে আজকের বাংলা লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। ৪৯তম বিশেষ বিসিএস বাংলার লাইভ ক্লাসে বিষয়ভিত্তিক যে ক্লাস বিষয়ভিত্তিক বাংলা ক্লাসে আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙ্গামাটি সরকারি কলেজ, ৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আমাদের দেখতে দেখতে মোটামুটি সাহিত্য অংশের মধ্যে বিশাল একটা অংশ আমরা অতিক্রম করে এসেছি। আজকে আমাদের লেকচার ৮ যে টপিকসগুলো নিয়ে আমরা আজকের বিষয়বস্তু বা আজকে আমরা আলোচনা করব সেটা হলো আধুনিক যুগের যে লেখকগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর মধ্যে যে লেখকগুলো বাদ গিয়েছে তার মধ্যে যে কবিকেন্দ্রিক যে সাহিত্যিকগণ রয়েছেন আমাদের পিএসসি সিলেবাসভুক্ত সেই কবিদের নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে আমাদের কবিদের মধ্যে আজকে আমরা যে সকল সাহিত্যিকদের সম্পর্কে আলোচনা করব তার মধ্যে রয়েছে কবি কায়কোবাদ, নজিবুর রহমান সাহিত্যরত্ন, আমাদের জীবনানন্দ দাশ এবং ফররুখ আহমদ। তাহলে এই চারজন সাহিত্যিক সম্পর্কে আজকে আমরা আমাদের ক্লাসের মধ্যে আলোচনা করব। তো আপনারা এই ক্লাসের মধ্যে সর্বশেষ পর্যন্ত থাকবেন, কারণ প্রতিবারের মতো এখানে কিন্তু বিশেষ কিছু বিষয় বা বিশেষ কিছু টার্ম সম্পর্কে আমি আপনাদেরকে শেয়ার করব। তো আমরা প্রথম আমাদের যে লেখক তিনি ছিলেন কবি কায়কোবাদ। আপনারা হয়তো অনেকে এই কবিতাটি শুনেছেন, সেটা হলো কে শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাছিল ধ্বনি, কি মধুর আজানের ধ্বনি। তাহলে আজান কবিতা, এই বিখ্যাত কবিতা আমরা ছোটকালে বা আমরা অনেকেই শুনেছি, বা আমাদের যখন এই রোজার মধ্যে যখন সাওম হয়, অর্থাৎ যখন আমরা রোজার সময় যখন আমরা সেহেরি খাওয়ার জন্য যখন উঠি তখনও কিন্তু এই কবিতাটা অনেক সময় মসজিদের মধ্যে এটা পাঠ করা হয়। তো সে আজান কবিতার বিখ্যাত কবি মহাকবি কায়কোবাদ। আজকে আমরা সেই কায়কোবাদ সম্পর্কে আলোচনা করব। কেউ কেউ কায়কোবাদকে বলে থাকেন মুন্সি কায়কোবাদ হিসেবে। অবশ্য তার একটা প্রকৃত নাম রয়েছে, সেটা হলো মুহাম্মদ কাজেম আল কুরাইশি, অর্থাৎ কুরাইশি বংশ থেকে মূলত তার এই নামটা এসেছে। তিনি 1857 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে আমাদের কায়কোবাদের জন্ম হলো ঢাকা জেলার নবাবগঞ্জ গ্রামে। তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো পিএসসি কিন্তু কায়কোবাদকে স্পেসিফিকভাবে সিলেবাসভুক্ত করেছে। তো আমাদের কায়কোবাদ সম্পর্কে একদম ইনসেন্ট সব কিছু জানতে হবে, অর্থাৎ খুঁটিনাটি থেকে শুরু করে সমগ্র বিষয় জানতে হবে। আমরা হয়তো পড়ার সময় এতদিন পড়ে আসছি যে কায়কোবাদের যে মহাশ্মশান যে কাব্যগ্রন্থ বা সে কাব্যগ্রন্থ সম্পর্কে বা কায়কোবাদের যে কবিতা, এই কবিতাগুলো সম্পর্কে আমরা জাস্ট হালকার উপর জেনে এসেছি। কিন্তু এখন আমাদের এটা সবিস্তারে সম্পূর্ণভাবে সব কিছু জানতে হবে। তো আমরা চেষ্টা করব আমি আজকের ক্লাসের মধ্যে আপনাদেরকে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তো কায়কোবাদের পিতা ঢাকা জেলা জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন এবং তার নাম ছিলেন শাহ আমানতুল্লাহ আল কুরেশি। কায়কোবাদ প্রথমে ঢাকার যে সেন্ট গ্রেগরি যে স্কুল, এই স্কুলের মধ্যে অধ্যয়ন করেন। তো পরে যখন তার পিতার মৃত্যু হয়, পিতার মৃত্যুর পরে তিনি ঢাকা মাদ্রাসা, বর্তমানে যেটা কবি কাজী নজরুল কলেজ, এই কলেজের মধ্যে ভর্তি হন এবং সেখান থেকে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। কিন্তু পরীক্ষা না দিয়ে তিনি পারিবারিক সচ্ছলতা বা পারিবারিক হাল ধরার জন্য পোস্টমাস্টারের চাকরি নিয়ে তিনি স্থায়ীভাবে গ্রামের মধ্যে ফিরে আসেন এবং সেখান থেকে অবসরের আগ পর্যন্ত তিনি পোস্টমাস্টারের চাকরিতে কাজ করেন। 1932 সালে কলকাতায় বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। 1951 সালে মহাকবি কায়কোবাদের মৃত্যুবরণ করেন। ঢাকা আজিমপুরে তার সমাহিত করা হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটু প্রাথমিক পরিচয় সম্পর্কে একটু দেখি। এই প্রাথমিক পরিচয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরীক্ষায় আসার মতো। আগেরটা ছিল তার সম্পর্কে জাস্ট বেসিক কিছু আলোচনা, আর এখন প্রাথমিক পরিচয়। তো কায়কোবাদ যখন বাংলা সাহিত্যের মধ্যে প্রবেশ করেন তখন বাংলা সাহিত্যের অন্যতম লেখক ছিলেন মীর মশাররফ হোসেন এবং কবিতার মধ্যে ছিলেন মোজাম্মল হক। কিন্তু এই তিন মুসলিম লেখকের মধ্যে কায়কোবাদ ছিলেন সবিস্তারে বা সর্বতোভাবে একজন কবি, কারণ মীর মশাররফ হোসেন তিনি উপন্যাসিকের দিকে স্থান করেছেন, মোজাম্মল হক শান্তিপুরের কবি, তিনি কিন্তু সম্পূর্ণভাবে কবি ছিলেন। কায়কোবাদ ছিলেন সর্বতোভাবে একজন কবি। তো কাব্যের আদর্শ এবং প্রেরণা তার মধ্যে লীলাময় হয়ে ওঠে। সেজন্য আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে কায়কোবাদকে আখ্যায়িত করা হয়। তাহলে মনে রাখবেন, আধুনিক বাংলা সাহিত্যের
প্রথম মুসলিম কবিকে, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হলো মহাকবি কায়কোবাদ। কিন্তু মীর মোশাররফ হোসেন হবে না, অনেকে কিন্তু ভুলে মীর মোশাররফ হোসেন দিবে, মীর মোশাররফ হোসেন কিন্তু উত্তর হবে না। তার মনে রাখবেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হলেন মহাকবি কায়কোবাদ। তাহলে তিনি বাংলা সাহিত্যের মধ্যে প্রথম সনেট রচনা করেন, অর্থাৎ মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচনা করেন। তবে তার সনেটের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অনেকের সনেট কিন্তু নিজস্ব ভাবভঙ্গিতে বা নিজস্ব চিন্তা চৈতন্যের মাধ্যমে যা প্রকাশ করা হয় তাই হচ্ছে সনেট। তাহলে এই সনেট নিজস্ব চিন্তা চেতনার মধ্যে তিনি প্রকাশ করেছেন তৎকালীন সময়ে হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, ঠিক আছে, হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য, এই ঐক্যটা সাধন করার জন্যই মূলত তিনি সনেটটা রচনা করেন এবং এই কারণে তাকে বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম সনেট রচিত হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি, অর্থাৎ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি হলেন কে? মহাকবি কায়কোবাদ। তাহলে তার যে কাব্য, এই কাব্যের মধ্যে তার যে মহাকাব্য, বিশেষ করে মহাশ্মশান যে মহাকাব্য, এই মহাশ্মশান মহাকাব্যের মধ্যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেনের একটা প্রভাব স্পষ্টভাবে লক্ষণীয়। তাহলে মনে রাখবেন কায়কোবাদের কাব্যের মধ্যে কার প্রভাব রয়েছে? হেমচন্দ্র এবং নবীনচন্দ্র সেন, কারণ তারা তার সময়কালীন সময়েও তারা কিন্তু মহাকাব্য রচনা করেছিলেন। তো প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা লেখক যখন একটা লেখা ছাপায় বা একটা লেখা লিখতে চায়, তখন কিন্তু সে একজনকে আদর্শ করে বা তার উৎসমূল হিসেবে সে কোনো একটা প্রভাবে প্রভাবিত হয় এবং এই প্রভাবের মাধ্যমে কিন্তু লেখক তার সাহিত্য রচনা করেন। একইভাবে কায়কোবাদও কিন্তু ভিন্ন ছিলেন না, তিনি তার লেখাটা হেমচন্দ্র এবং নবীনচন্দ্র সেনের প্রভাবের মাধ্যমে লিখেন। এখন আমরা কায়কোবাদের যে কাব্যগুলো রয়েছে, এই কায়কোবাদের কাব্যগুলো সম্পর্কে আমরা একটু দেখি। মহাকবি কায়কোবাদ তিনি বাংলা সাহিত্যের অনেকগুলো কাব্য রচনা করেন, বিশেষ করে কবিতা। এই কাব্যগুলো রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে স্থায়ীভাবে স্থান করে নিয়েছেন। তার কাব্যকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি, অর্থাৎ কায়কোবাদ যতগুলো কাব্য রচনা করেছেন আমরা তার সর্বমোট 13টার মতো কাব্যগ্রন্থর সন্ধান পাই। এই 13টা কাব্যগ্রন্থকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি। তার মধ্যে প্রথম যে ভাগ এটা হলো গীতিকাব্য, দ্বিতীয় যে ভাগ সেটা হলো কাহিনী কাব্য এবং তৃতীয় ভাগটা হলো এটা শ্রেণীহীন কবিতা, অর্থাৎ সেটা হচ্ছে শ্রেণীহীন কবিতা। তাহলে তিনি গীতিকাব্যের মধ্যে 5টা কাব্য লিখেছেন, কাহিনী কাব্যের মধ্যে লিখেছেন 6টা আর শ্রেণীহীন কাব্যের মধ্যে লিখেছেন 2টা। এখন আমরা একটু দেখি কোনগুলো গীতিকাব্য, কোনগুলো কাহিনী কাব্য এবং কোনগুলো শ্রেণী কাব্য। তাহলে তার প্রকাশিত, এটা বললাম 5টি গীতিকাব্য। তাহলে তার প্রথম যে গীতিকাব্য, প্রথম যে রচনা সেটা হলো বিরহ বিলাপ, যেটা তিনি 1870 সালে প্রকাশিত করেন। এছাড়াও তার গীতিকাব্যের মধ্যে রয়েছে কুসুম কানন, অশ্রুমালা, অমিয়ধারা এবং প্রেমের ফুল। এগুলো সবগুলো ছিল তার গীতিকাব্যেরই একটা উদাহরণ। যেহেতু সনেট রচনা করতেছেন বা সনেট রচনা করেছেন, এই সনেট রচনার সাথে অবশ্যই গীতিকাব্যের একটা সংযোগ বা ধারা কিন্তু বিদ্যমান রয়েছে। এ কারণে প্রথম তিনি কাব্য রচনা শুরু করেন গীতিকাব্যের মাধ্যমে। পরবর্তীতে কায়কোবাদ তার কাব্য জগতের মধ্যে আখ্যানমূলক কাব্য বা কাহিনী কাব্যের স্থান দিয়েছেন এবং তিনি বাংলা সাহিত্যের অন্যতম একটা শ্রেষ্ঠ মহাকাব্য মহাশ্মশান কাব্যগ্রন্থ রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে কাহিনী কাব্যের একটা সূচনা আমরা লক্ষ্য করি। তাহলে তার কাহিনী যে কাব্যগুলো রয়েছে বা আখ্যানমূলক যে কাব্য, এই কাব্যগুলোর অধিকাংশ ছিল কাহিনী বা ঘটনাকে মুখ্য বিষয় নিয়ে, কাহিনী বা ঘটনাকে উপাদান নিয়ে কিন্তু তিনি এই ধরনের কাব্যগুলো রচনা করেন। তার মধ্যে যে কাব্য সংখ্যা হলো কয়টি? 6টি। এগুলো হলো মহাশ্মশান, যেটা 1904, মতান্তরে 1905 সালে প্রকাশিত হয়। আচ্ছা, এটা সাল নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এছাড়া রয়েছে শিব মন্দির বা জীবন্ত সমাধি কাব্য, যেটা 1921 সালে। এছাড়া রয়েছে মহরম শরীফ বা আত্মবিসর্জন কাব্য এবং শ্মশান বস্য, প্রেমের বাণী ও প্রেম পরিজাত। এগুলো ছিল তার আখ্যানমূলক কাব্য। এখন আমরা তার যে কবিতাগুলো রয়েছে, তার যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, এই কাব্যগ্রন্থগুলো নিয়ে আমরা একটু দেখি। এরপর আমরা মহাশ্মশান কাব্যগ্রন্থ নিয়ে একটু আলোচনা করব, কারণ কায়কোবাদের কাব্যগ্রন্থ বা তিনি যে কারণে বিখ্যাত, এটা ছিল কিন্তু মহাশ্মশান মহাকাব্যের জন্য। তাহলে মহাশ্মশান মহাকাব্যটা নিয়ে আমরা একটু আলোচনা করছি। আমরা একটু প্রথমে তার যে কাব্যগুলো রয়েছে, অন্যান্য যে কাব্যগুলো, এই কাব্যগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। যেহেতু মনে রাখবেন এখানে পিএসসি কিন্তু সিলেবাস ভুক্ত করেছে কায়কোবাদকে, সুতরাং খুঁটিনাটি বিষয় থেকে কিন্তু অবশ্যই আপনাদের পড়তে হবে এবং এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। আমরা একটু দেখি কুসুম কানন। তারপর কুসুম কানন, আচ্ছা, কায়কোবাদ কাব্য সম্পর্কে আলোচনা করার পূর্বে কায়কোবাদ সম্পর্কে আমি একটু বলি। সেটা হলো মহাকবি কায়কোবাদ সে যে ধারা নিয়ে সে লিখুক না কেন,
তার কাব্যের মধ্যে প্রেম বিষয়টা অতপ্রতভাবে জড়িত। অর্থাৎ সে কাহিনী কাব্য লিখুক, গীতি কাব্য লিখুক বা যে কোনো কাব্য লিখুক, এই প্রত্যেকটা কাব্যের মধ্যে তার কমন যে বৈশিষ্ট্য এটা হলো প্রেম। তাহলে তার প্রত্যেকটা কাব্যের মধ্যে আমরা প্রেমকে নানা স্বরূপ বা নানা বৈচিত্র্যের মাধ্যমে আমরা উপলব্ধি করব। তাহলে আমরা একটু দেখি কুসুম কানন। এই কুসুম কানন ছিল তার দ্বিতীয় গীতিমূলক কবিতা। তাহলে প্রথম গীতিমূলক কবিতা ছিল কি? বিরহ বিলাপ, যেটা 1870 সালে প্রকাশিত হয়, আর এটা হলো 1873 সালে প্রকাশিত হয়। তাহলে এই কবিতার মধ্যে একটা বিখ্যাত কবিতা রয়েছে যেটা হলো সঙ্গীত। এই সঙ্গীত হলো এই কুসুম কানন কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা। তাহলে এই কবিতার মধ্যে কবি প্রেম এবং বিরহের একটা চিত্র ফুটে তুলেছেন। তাহলে আমি শুরুতে বললাম যে কায়কবাদের কাব্যের মূল সুর হলো কি? প্রেম। অর্থাৎ এটা যে কোনোভাবে সে যে বিষয় নিয়ে লিখুক না কেন, প্রেম জিনিসটা এখানে অতপ্রতভাবে জড়িত। এরপর আমরা দেখি অশ্রুমালা। অশ্রুমালা আপনাদের জন্য খুব বিখ্যাত। তার 3টা কাব্যগ্রন্থ আপনাদের জন্য খুব বিখ্যাত। একটা হলো মহাশ্মশান অবশ্যই, এরপর হচ্ছে বিরহ বিলাপ এবং অশ্রুমালা। তাহলে অশ্রুমালাও হচ্ছে একটা গীতি কাব্যমূলক বা গীতিধর্মী একটা কাব্য। তাহলে এই কাব্যের অধিকাংশ কবিতা আধ্যাত্মিক চিন্তা চেতনামূলকভাবে রচিত এবং কাব্যের মূল সুরও কিন্তু কি? প্রেম। তাহলে আপনি দেখেন বিরহ বিলাপ কাব্যের মূল সুরও কিন্তু প্রেম, প্রেম দ্রুহ এবং বিরহ। আর কুসুম কানন কাব্যের মূল সুর হলো প্রেম এবং বিরহ। আর অশ্রুমালা কাব্যের মূল সুর কি? প্রেম। তাহলে যে 3 বৈশিষ্ট্য, বিরহ বিলাপ হলো প্রেম দ্রুহ, প্রেম বিষাদ, প্রেম দ্রুহ এবং বিরহ। আর কুসুম কানন হচ্ছে প্রেম এবং বিরহ। আর অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর হলো কি? প্রেম। এবং এই কাব্যের কবিতাগুলো কোন চেতনামূলক? এগুলো ছিল আধ্যাত্মিক ভাব চেতনামূলক কবিতা। এরপর রয়েছে অমীয় ধারা, যেটা শাশ্বত প্রেমের কাব্য। অর্থাৎ এটার মধ্যে প্রেম শাশ্বতভাবে চিরস্থায়ীভাবে চিরন্তন সত্যরূপে প্রকাশিত হয়েছে। তাহলে এই কাব্যের যে কাব্যগুলো রয়েছে, এই কাব্যগুলোকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। একটা ছিল আধ্যাত্মিক প্রেম, একটা হলো পার্থিব প্রেম। তাহলে তার প্রথম দিকের অর্থাৎ অমীয় ধারা কাব্যের মধ্যে, অমীয় ধারা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে, ওই কবিতাগুলোকে 2টা অংশে বিভক্ত করা যায়। প্রথম যে অংশ সেটা হলো আধ্যাত্মিক কাব্য, আধ্যাত্মিক প্রেমমূলক কাব্য, এবং দ্বিতীয় যে কাব্য সেটা হলো পার্থিব প্রেমের কাব্য। এছাড়া আমরা দেখি শিব মন্দির বা জীবন্ত সমাধি। এই শিব মন্দির বা জীবন্ত সমাধি এটা ছিল আখ্যানমূলক কাব্যের একটা অংশ। অর্থাৎ আমরা যে আখ্যানমূলক কাব্য পড়েছিলাম, আমরা আখ্যানমূলক কাব্যের কথা বলেছিলাম, এটা ছিল আখ্যানমূলক কাব্যের অংশ। অর্থাৎ এই কাব্যটা তিনি বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে এবং বাস্তব জীবনের উপলব্ধি করে সেখান থেকে রসদ নিয়ে মূলত তিনি এই কাব্যগ্রন্থটি রচনা করেন। এবং এই কাব্যের অন্যতম আলাদা একটা বৈশিষ্ট্য হলো এই কাব্যগ্রন্থের মধ্যে তিনি অমিত্রাকর ছন্দের একটা প্রয়োগ ঘটান। তাহলে প্রথম অমিত্রাকর ছন্দের প্রয়োগ ঘটান কিন্তু তিনি মহাশ্মশান মহাকাব্যের মধ্যে। পরবর্তীতে শিব মন্দির বা জীবন্ত সমাধির মধ্যেও কিন্তু সেই একই ধারা কিন্তু তিনি প্রবর্তন করেন। অমিত্রাকর ছন্দের প্রয়োগ কিন্তু তিনি এখানে ঘটান। এরপর রয়েছে মহরম শরীফ। আমরা জানি আমাদের কারবালার একটা ঐতিহাসিক ঘটনা, যেটা আমরা গত ক্লাসে মীর মোশাররফ হোসেনের বিশ্বাস সিন্ধু আলোচনার সময় বলেছিলাম। সেই কারবালার ঐতিহাসিক ঘটনা নিয়ে এবং বিষাদ সিন্ধু উপন্যাসটি উপলব্ধি করে পরে তিনি হচ্ছে এই মহাকাব্যচিত বিপুল আয়তনের মহরম শরীফ কাহিনী কাব্যটি লিখেন। আচ্ছা, এখন আমরা একটু দেখি মহাশ্মশান কাব্যগ্রন্থ নিয়ে একটু আলোচনা। আমরা হয়তো জানি যে মহাশ্মশান কাব্যগ্রন্থটি হলো পানিপথের 3য় যুদ্ধ নিয়ে রচিত, অথবা আমরা পড়লাম এই কাব্যটি হলো ইব্রাহিম কার্দি এবং জোহরা হচ্ছে কাব্যের চরিত্র। জাস্ট এতটুকু ইনফরমেশন আমরা অনেক সময় পড়েছি। এখন আমরা একটু এই মহাশ্মশান কাব্য সম্পর্কে বিস্তারিতভাবে একটু আলোচনা করব। তাহলে কায়কবাদ বা মহাকবি কায়কবাদের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত জননন্দিত গ্রন্থের নাম নিঃসন্দেহে মহাশ্মশান কাব্য। এবং মুসলিম কবিদের লেখা, এটা ছিল বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম মহাকাব্য। অর্থাৎ এর আগে মহাকাব্য লিখেছেন অনেকে, তারা ছিলেন মুসলিম না, তারা অন্য ধর্মের, কিন্তু কায়কবাদী ছিলেন প্রথম মুসলিম সাহিত্যিক রচিত মহাকাব্যের রচয়িতা। তো কবি কায়কবাদের মহাকবি নামের খ্যাতি কিন্তু এই মহাশ্মশান কাব্যগ্রন্থের মধ্যে আমরা লক্ষ্য করি। অর্থাৎ এই মহাশ্মশান কাব্যগ্রন্থ যখনই প্রকাশিত হয়, তিনি মূলত স্বল্প বিস্তারে কাহিনী বিন্যাস নিয়ে কিন্তু এই মহাশ্মশান কাব্যটি রচনা করতে চেয়েছিলেন। কিন্তু যখনই তিনি এই মহাশ্মশান কাব্যটি রচনা করা শুরু করলেন, তখন এর বিশাল একটা বিস্তর ঘটনা এবং বিশাল আয়তনের ঘটনার সন্নিবেশ করেন এবং বিভিন্ন চরিত্র
তিনি বিভিন্ন চরিত্রের সন্নিবেশের মাধ্যমে এটাকে বিশাল একটা মহাকাব্যের রূপ ধারণ করেন। এবং এটি যখন প্রকাশিত হয় তখন তৎকালীন সময়ে এটি খুব বেশি সমাদিত এবং অনেক বেশি আলোচিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম একটি গ্রন্থ ছিল। এই কারণে তৎকালীন সময়ে তাকে কিন্তু মহাকবি উপাধি হিসেবে বা মহাকবি উপাধিটা দেওয়া হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে এই কাব্যটি রচিত এবং এই কাব্যের পৃষ্ঠা সংখ্যা প্রায় 900। তাহলে বিশাল একটা সংখ্যা, বিশাল একটা পৃষ্ঠার রচনা হচ্ছে মহাশ্মশান রচনা। তাহলে মহাশ্মশান যে মহাকাব্য, এই মহাকাব্যের কিন্তু 3টা খণ্ড রয়েছে। প্রথম খণ্ডের মধ্যে আমরা 19টা সর্গ পাবো, দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবো 24টা এবং সর্বশেষ যে খণ্ড, এই খণ্ডের মধ্যে আমরা 7টি সর্গ পাবো। এবং কাব্যের প্রারম্ভে বা কাব্যের সূচনায় আমরা কবির বীণা ও কল্পনা এবং আল্লাহু আকবার নামক বন্ধনা অংশ আমরা লক্ষ্য করি। কাব্যটি পানিপথের যুদ্ধর কাহিনী নিয়ে রচিত হলেও এই কাব্যের মধ্যেও তিনি প্রেম হতে বাহির হইতে পারেননি, অর্থাৎ এই কাব্যের মধ্যেও তিনি কিন্তু প্রেম নিয়েছেন। তাহলে এই প্রেমের স্বরূপ গঠন, এই প্রেমের স্বরূপ বিস্তরণ করতে গিয়ে তিনি এখানে 5টা প্রেমের কাহিনী বর্ণনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রেম কাহিনী হলো ইব্রাহিম কার্দি এবং জুহুরার প্রেম, বেগম হিরণ ও আতাখার প্রেম, লবঙ্গ ও রত্নজি সুজাউদ্দৌলার প্রেম এবং সর্বশেষ সেলিনা ও বিশ্বনাথ কুমুদির প্রেম। তাহলে এই যে দেখেন এখানে তিনি হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে, অর্থাৎ 1761 সালে পানিপথের যে তৃতীয় যুদ্ধ, সেই তৃতীয় যুদ্ধের কাহিনী থেকে কিন্তু মহাশ্মশান কাব্যের কাহিনী তিনি গ্রহণ করেছেন। কিন্তু এই কাহিনী গ্রহণ করতে গিয়েও কিন্তু তিনি এখানে প্রেম হতে বাহির হইতে পারেননি এবং এই প্রেমের স্বরূপ বিস্তরণ করার জন্য তিনি এখানে 5টা প্রেমের প্রয়োগ ঘটান। তার মধ্যে উল্লেখযোগ্য প্রেম হলো ইব্রাহিম কার্দি এবং জুহরার প্রেম, হিরণ ও আতাখা প্রেম, লবঙ্গ ও রত্নজি সুজাউদ্দৌলার প্রেম এবং সেলিনা ও বিশ্বনাথ কুমুদির প্রেম। তাহলে এই যে প্রেমগুলো, এই প্রেমগুলোর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ বা সবচেয়ে উজ্জ্বল প্রেম ছিল হিরণ ও আতাখার প্রেম। তাহলে দেখেন বাংলা গীতি কবিতার অস্তমুখ, অর্থাৎ বাংলা মহাকাব্যের অস্তমুখ এবং আধুনিক গীতি কবিতার উন্মেষকাল সময়কালে তিনি মুসলিম সাহিত্যিক হয়ে ইতিহাস থেকে কাহিনী নিয়ে তিনি এই মহাশ্মশান মহাকাব্য রচনার মতো দুঃসাহস দেখিয়েছেন, যেটা তাকে সাহিত্যিক আসনে গৌরবান্বিত করে অধিষ্ঠ করেছে। তো কায়কোবাদের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাশ্মশান, এটি মোহাম্মদ রওশন আলী কর্তৃক কোহিনূর পত্রিকায় প্রকাশিত হয় এবং এই কাব্যের মধ্যে আমরা জানি 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে কাব্যটি রচিত। এই কাব্যের মধ্যে তিনি 2 ধরনের চরিত্রের সমাবেশ করেছেন। কিছু চরিত্র তিনি ইতিহাস থেকে সংগ্রহিত করেছেন, আবার কিছু চরিত্র ছিল ঐতিহাসিক, যেগুলো তিনি নিজের কল্পনার প্রসূত হয়ে এই কাব্যের মধ্যে স্থান দিয়েছেন। তাহলে আমি শুরুতে আপনাদের বললাম যে কায়কোবাদের মহাশ্মশান কাব্য তিনি চেয়েছেন আখ্যানমূলক কাব্য নিয়ে বর্ণনা করে বিস্তারিত আখ্যানমূলক মানে কাহিনী নিয়ে তিনি এটা বর্ণনা করতে চেয়েছেন। কিন্তু যখন তিনি এটা লেখা শুরু করলেন, তিনি কিন্তু এটা শেষ করতে যাচ্ছিলেন না। পরবর্তীতে লিখতে একসময় এটা মহাকাব্যের মধ্যে রূপান্তর লাভ করে। এখন আমরা একটু দেখি এই কায়কোবাদের মহাশ্মশান কাব্যের কাহিনী নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা জানি পানিপথের যে তৃতীয় যুদ্ধ, এই পানিপথের তৃতীয় যুদ্ধের মধ্যে 2টা শক্তি ছিল। একটা ছিল ভারতের উদীয়মান হিন্দু শক্তি মারাঠা, এর সাথে মুসলমান শক্তি যেখানের নেতৃত্ব ছিলেন আহমদ শাহ আবদালি এবং তার নেতৃত্বে রোহিলা অধিপতি নজিবুদ্দৌলা। তাহলে এই যে দেখেন, একদিকে মারাঠা উদীয়মান হিন্দু শক্তি মারাঠা এবং অন্যদিকে মুসলমানদের নিয়ে নজিবুদ্দৌলা, তাদের 2 জনের দ্বন্দ্ব সংঘাত নিয়ে পানিপথের তৃতীয় যুদ্ধ রচিত হয়। তাহলে এই যুদ্ধের মধ্যে মুসলিমদের, যদিও এই যুদ্ধের মধ্যে রোহিলা অধিপতি নজিবুদ্দৌলার মাধ্যমে মুসলমানরা যদিও এখানে জয়লাভ করে, কিন্তু আদতপক্ষে 2 পক্ষেরই কিন্তু সমানভাবে শক্তি ক্ষয় ও মানব ক্ষয় হয়। এই কারণে তিনি এই কাব্যের নাম দিয়েছিলেন মহাশ্মশান। তাহলে এই কাব্যের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হলো, বা এই কাব্যের প্রধান যে চরিত্র যাকে কেন্দ্র করে সেটা ছিল ইব্রাহিম কার্দি। আমরা ইব্রাহিম কার্দির চরিত্রের মধ্যে তার ধীরতা, বিশ্বাস পরায়ণতা, তার যে বিশ্বাস প্রণয়তা এবং দৃঢ়চিত্রতা আমরা লক্ষ্য করি। যেমন একজন সুদক্ষ ও প্রশিক্ষিত মুসলমান সৈনিক ছিলেন ইব্রাহিম কার্দি। তিনি মুসলিম সৈনিকে যখন তার জায়গাটা পাননি, অর্থাৎ চাকরি পাননি, তখন তিনি কিন্তু মারাঠা শিবিরে যোগ দেন এবং সেখানে তিনি কিন্তু বিশেষ সম্মান লাভ করেন। পরবর্তীতে তার স্ত্রী জোহরা বেগম, তিনি হচ্ছে মনু বেগ ছদ্মনাম ধারণ করে তাকে অনেক চেষ্টা করেছেন মুসলিম শিবির শক্তিতে
রূপান্তর করার জন্য। কিন্তু এর মধ্যে ইব্রাহিম কাদির যে সূর্যবর্জ্য এবং তার যে একটা দক্ষতা, এই দক্ষতার কথা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। তো তার এই দক্ষতা কারণে মুসলিম সেনাপতি বা মুসলিম অধিপতি নজিবুদ্দৌলা তিনি চেষ্টা করেছিলেন তাকে মুসলিম শিবিরের মধ্যে নিয়ে আসার জন্য, এবং এই চেষ্টা করার জন্য তিনি দায়িত্ব দেন তার স্ত্রী জোহরা বেগমকে, এবং জোহরা বেগম মনোবেগ ছদ্মনাম ধারণ করে চেষ্টা করেছিলেন তাকে মুসলিম শিবিরে ফেরত আনার জন্য, যদিও সেটা ব্যর্থ হন এবং পরবর্তীতে মারাঠাদের পক্ষে যুদ্ধরত অবস্থায় ইব্রাহিম কার্দি কিন্তু মারা যায়। তাহলে এই যে দেখেন তার যে মৃত্যু, এই যে মৃত্যুটা এই কাব্যটাকে একটা ট্রাজিক কাব্যে রূপান্তর করে, এবং এই যে মৃত্যুর মাধ্যমে আমরা তার যে চরিত্র, তার চরিত্রের একটা স্বরূপ আমরা লক্ষ্য করি। তাহলে কায়কোবাদের এই ঐতিহাসিক কাহিনীকে উপজীব্য করে মহাশ্মশান কাব্যটি লিখেন, এবং এই মূল কাহিনীর সাথে তিনি অনেকগুলো প্রণয় কাহিনীরও স্থান দিয়েছিলেন, যেটা আমরা একটু আগে বললাম। সুবিশাল এই কাহিনী নিয়ে কায়কোবাদ মহাকাব্য রচনায় নিয়োজিত করলেন। তাহলে অসংখ্য ঘটনা, চরিত্র, উপাদান মহাকাব্য রচনার অনুকূল ছিল, যদিও তিনি নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি সেটা পারেন নাই। এবং তার এই কাব্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য ছিল এই কাব্যের ভাষা ছিল খুব সরল এবং কৃত্রিমতা বর্জিত। তাহলে এই যে কৃত্রিমতা বর্জিত এবং সরল ভাষার কারণে কায়কোবাদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য মহাকাব্য রচনায় এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের চিত্র আমরা দেখি। তাহলে এই কাব্যের মধ্যে সমসাময়িক জাতীয় চেতনার একটা প্রতিফলন আমরা লক্ষ্য করি, কারণ কায়কোবাদ চেষ্টা করেছিলেন যে জাতীয় জীবনের যে গৌরব, এই গৌরব জীবনের কথা তিনি কাব্যের মধ্যে তুলে ধরবেন, এবং তিনি কিন্তু এটাতে সফল হয়েছেন। তাহলে কাব্যের উল্লেখযোগ্য চরিত্র আমি একটু আগে বললাম যে ইব্রাহিম কার্দি এবং জোহরা। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়েও কিন্তু আমাদের মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর নামেও একটি নাটক লিখেন, যেটার প্রেক্ষাপটটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। তারপর আমরা একটু দেখি আমাদের নজিবুর রহমান সাহিত্যরত্ন সম্পর্কে। নজিবুর রহমান সাহিত্যরত্ন অবদান মুসলিম কথাশিল্পী হিসেবে উল্লেখযোগ্য। তিনি সমাজ জীবনের ভাষাচিত্র অঙ্কনে একজন শিল্প কৌশলী ছিলেন, অর্থাৎ তৎকালীন গ্রামীণ সমাজের মুসলিম এবং হিন্দু সমাজের যে জীবনচিত্র, এই জীবনচিত্র একটা সুন্দর সুনিপুণ চিত্রবোধ কিন্তু তিনি তার উপন্যাস থেকে শুরু করে তার সাহিত্যের মধ্যে কিন্তু তিনি নিয়ে এসেছেন। এটা আমরা দেখি 19 এবং 20 শতকের সন্ধিক্ষণে গ্রামীণ সমাজের হিন্দু মুসলমানের মিলিত জীবনচিত্র বিশ্বস্ততার সাথে তিনি চিত্রিত করেছেন। তিনি বাংলা সাহিত্যে প্রবেশ করার পিছনে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর অবদান কিন্তু সবচেয়ে বেশি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী সম্পর্কে, তিনি বঙ্কিমের একটা উপন্যাস যেটা ছিল দেবী চৌধুরী রানী, এই দেবী চৌধুরী রানী উপন্যাসের প্রতিক্রিয়ায় কিন্তু তিনি রায়নন্দিনী উপন্যাসটি লিখেন। তাহলে সেই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর অনুপ্রেরণায় বাংলা সাহিত্য অঙ্গনে নজিবুর রহমান সাহিত্যরত্নের প্রবেশ। নজিবুর রহমান সাহিত্যরত্ন তিনি ছিলেন একজন শিক্ষক। এই শিক্ষকতার পাশাপাশি তিনি প্রায় 20টির মতো বেশি উপন্যাস রচনা করেন। এই উপন্যাসগুলোর মধ্যে তিনি তীক্ষ্ণ সমাজ সচেতনতার স্পষ্ট উজ্জ্বল ভাবচিত্র তিনি তুলে ধরেছেন। তাহলে তার যে উপন্যাসগুলো আমরা জানি, আমরা তার উপন্যাস হয়তো শুধু আনোয়ারা যে উপন্যাসটা, এই উপন্যাসটা সম্পর্কে আমরা জানি। আজকে আমরা তার অন্যান্য যে উপন্যাসগুলো রয়েছে, বিখ্যাত অন্যান্য যে উপন্যাসগুলো, যেগুলো আমরা অপ্রধান উপন্যাস যেটা বলা হয়, এই উপন্যাসগুলো জানবো, যেহেতু আমাদের নজিবুর রহমান সাহিত্যরত্ন সম্পর্কে টপিকস আছে এই কারণে। তাহলে তার উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো চাঁদতারা বা হাসান, গঙ্গা বাহমনি, পরিণাম, গরিবের মেয়ে, দুনিয়া আর চায়না, মেহরুন্নিসা এবং প্রেমের সমাধি। তো বঙ্গভঙ্গের সময় তিনি বিলাতি বর্জন রহস্য নামে একটা পুস্তিকা, নাট্যগীতি নিয়ে একটা পুস্তিকা রচনা করেন, এবং এই পুস্তিকা কিন্তু পরবর্তীতে ব্রিটিশ সরকার কিন্তু এটা বাজেয়াপ্ত করে বা নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়াও তিনি সাহিত্য প্রসঙ্গ নামেও একটি গদ্য পুস্তিকা রচনা করেন। আপনাদের একটা বিষয় বলে, সেটা হলো তৎকালীন সময়কালে, অর্থাৎ 19 শতকের শেষ দিকে বা 20 শতকের শুরুর দিকে যারা ব্রিটিশ সরকারের বিরোধিতা করত বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে গ্রন্থগুলো রচনা করত, ব্রিটিশ সরকার কিন্তু এই গ্রন্থগুলোকে নিষিদ্ধ করে দিত। তাহলে বিলাতি বর্জন রহস্য এটা মূলত ছিল যে ব্রিটিশ সরকার এবং ব্রিটিশদের যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলোর মধ্যে, এবং বিশেষত এখানে যে শুকর কেন্দ্রে, অর্থাৎ আমাদের মুসলিমদের মধ্যে কিন্তু শুকর নিয়ে একটা, আমরা জানি মুসলিমদের মধ্যে শুকর হলো হারাম। তাহলে এই যে শুকর, এই শুকরের মাংস বা শুকরের চর্বি নিয়ে কিন্তু তৎকালীন ইংল্যান্ডে বা বিলেত থেকে অনেকগুলো পণ্য তখন রপ্তানি করা হতো বাংলাদেশের মধ্যে, এবং বাংলাদেশ বিশেষত ভারতীয় উপমহাদেশের মধ্যে।
তো এই পণ্যগুলো হচ্ছে মুসলিমরা ক্রয় করতো এবং তারা ব্যবহার করতো। তো তিনি এই পণ্যগুলোর বিরুদ্ধে চারণ করে তিনি বিলাতি বর্জন রহস্য নামে একটা পুস্তিকা, নাট্যগী তিনি একটা পুস্তিকা রচনা করেন এবং এই রচনাটি ব্রিটিশ সরকার কি করে নিষিদ্ধ করেন। এছাড়াও তার সাহিত্য প্রসঙ্গ নামেও একটি গদ্য পুস্তিকা রয়েছে। তাহলে আমরা নজিবুর রহমান সম্পর্কে একটু জানবো। নজিবুর রহমান সাহিত্যরত্ন সম্পর্কে, তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন, এটা মনে রাখতে হবে। আমাদের ইসমাইল হোসেন সিরাজও কিন্তু সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ইসমাইল হোসেন সিরাজের সাথে কিন্তু তার একটা গভীর একটা সম্পর্ক ছিল এবং এই গভীর সম্পর্ক বোধের থেকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তাকে বাংলা সাহিত্যের মধ্যে প্রবেশ করেন এবং তিনি কিন্তু সাহিত্য রত্ন উপাধিতে ভূষিত হন। তার রচনার উপন্যাসগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত উপন্যাস হলো আনোয়ারা উপন্যাস, যেটা আমরা সবাই জানি। এছাড়াও প্রেমের সমাধি, চাঁদতারা বা হাসানগঙ্গা বাহামণি, পরিণাম, গরিবের মেয়ে এবং মেহেরুন্নেসা নামে তিনি কিছু উপন্যাস রচনা করেন। এছাড়াও তার গদ্য গ্রন্থের মধ্যে আমরা দেখি দুনিয়া আর চায়না এবং সাহিত্য প্রসঙ্গ নামক গদ্য গ্রন্থ লিখেন। তাছাড়া তার নাট্যধর্মী একটা পুস্তিকা, সেটা হলো বিলাতি বর্জন রহস্য, এটা ছিল তার নাট্যধর্মী একটা পুস্তিকা। এখন আমরা তার আনোয়ারা উপন্যাস সম্পর্কে একটু দেখি। আনোয়ারা উপন্যাসের মধ্যে তিনি কি বলতে চেয়েছেন। তাহলে গ্রামীণ সমাজের বা গ্রামীণ জীবনের পটভূমিকায় আনোয়ারা উপন্যাসটি রচিত। তৎকালীন মুসলিম গ্রামীণ সমাজের নারীরা যে তাদের পতিদেরকে কিরূপে চিন্তা ভাবনা করত এবং পতিব্রতা যে নারী ছিল সেই পতিব্রতা নারীরই একজন প্রতিচ্ছবি ছিলেন আনোয়ারা। তাহলে আনোয়ারা উপন্যাসের মধ্যে আমরা মুসলিম সম্প্রদায়ের পারিবারিক এবং সামাজিক চিত্রের আলোকে নজিবুর রহমান এই আনোয়ারা উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসের মধ্যে সত্যের জয় এবং অসত্যের পরাজয়, প্রেম বিরহ, দাম্পত্য জীবনে নানাবিধ সংকট এবং সেই সংকট থেকে উত্তরণ উপায় এই উপন্যাসের মধ্যে তিনি ব্যক্ত করেছেন। তো উপন্যাসের মূল যে গল্প, উপন্যাসের মূল যে কাহিনী, এই কাহিনীটা হলো আনোয়ারাকে নিয়ে। তো আনোয়ারা হচ্ছে একদিন নামাজের জন্য উজু করতে গেলে তিনি কোরআন পাঠরত নুরুল ইসলামকে দেখেন এবং সৃষ্টিকর্তার কাছে তখনই তিনি প্রার্থনা করেন যে এরকম একজন ধর্মপ্রাণ বা ধর্মনিষ্ঠ স্বামী যেন তার পতি হয়। পরে খোদা তাআলা তার দোয়াটা কবুল করেন এবং তাদের মিলন হয়। তো এই উপন্যাসের মধ্যে দেখানো হয়েছে যে একজন নারীর জীবনে পতির জন্য আরাধনা বা পতিকে পাবার পর তার সেবা যত্ন, পতির বাইরে না যাওয়া একজন মুসলিম নারীর যে পতিকে যেভাবে সম্মান করে শ্রদ্ধা করে তারই একটা চিত্র কিন্তু আনোয়ারা উপন্যাসের মধ্যে মুখ্য ভূমিকা হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে যে উক্তিটা সেটা হলো সতীর সর্বস্ব পতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেম রাজ্যে সতত হলো পতির জয়। এই যে উক্তির মাধ্যমে মূলত আনোয়ারা চরিত্রকে বিশ্লেষণ করা হয়েছে। তাহলে উপন্যাসের মূল বক্তব্য হলো যে সতী হলো সবচেয়ে পরম আরাধ্য বিষয় এবং সতীর ক্ষেত্রে পতি হলো সবচেয়ে মূল বিষয়। তো স্বামীভক্ত আনোয়ারার এই উপন্যাসের প্রধান চরিত্র 60-এর দশকে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক জহির রায়হান এই আনোয়ারা উপন্যাসটাকে নিয়ে আনোয়ারা নামে একটা মুভি বা চলচ্চিত্র নির্মাণ করেন। এরপরে তার দ্বিতীয় উপন্যাস সেটা হলো চাঁদতারা বা হাসানগঙ্গা বাহামণি। এটা আমরা একটু দেখি। চাঁদতারা বা হাসানগঙ্গা বাহামণি এই উপন্যাসের মধ্যে তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করে উভয় সম্প্রদায়ের মিলনের কথা বলেছেন এবং এই মিলন রক্ষার্থে আমরা জানি বঙ্গভঙ্গের পরে প্রথম মহাযুদ্ধ হয় এবং প্রথম মহাযুদ্ধের পরবর্তী সময়ে আমরা জানি হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা রক্ষা করার জন্য তিনি চাঁদতারা হাসানগঙ্গা বাহামণি নামে উপন্যাসটি লেখেন এবং এই উপন্যাসের মাধ্যমে তিনি বিস্তৃত করেন যে হিন্দু এবং মুসলমান, কাজী নজরুলের মতো বলা যায় হিন্দু এবং মুসলমান হলো এক বৃন্তে দুইটি ফুল। এই কথাটাই হলো চাঁদতারা হাসানগঙ্গা বাহামণির মূল কথা। তো আমাদের পরবর্তী যে সাহিত্যিক উনি হলেন জীবনানন্দ দাশ। আমাদের অন্যতম, আমরা চেষ্টা দিয়ে রাখতেছি, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ, যিনি 1899 সালে নজরুলের সময়কালীন সময়ে জন্মগ্রহণ করেন এবং 1954 সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেন। জীবনানন্দ দাশ 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশালের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্র বলয় চিহ্নয়কারী এবং উত্তর আধুনিক যুগের যে প্রভাবশালী যে কবি ছিল সেই কবিদের মধ্যে জীবনানন্দ দাশ ছিল অন্যতম একজন শ্রেষ্ঠ কবি। প্রকৃতির কবি হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন। জীবনানন্দ দাশের পিতা ছিলেন সত্যানন্দ দাশ এবং মাতা ছিলেন কুসুম কুমারী দাস। তো সত্যানন্দ দাশের আসল উপাধি ছিল দাশগুপ্ত। সে আসল উপাধি থেকে জীবনানন্দ দাশের উপাধি ছিল কি জীবনানন্দ দাশগুপ্ত, এটা মনে রাখতে হবে।
এবং তাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুর পরগনার পদ্মা গাঁওপাড়া গ্রামে। সত্যানন্দ দাস ছিলেন একজন স্নাতক পাস এবং তিনি ব্রজমোহন যে স্কুলটা ছিল সে ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক। এছাড়াও শিক্ষকতার পাশাপাশি তিনি বরিশালের ব্রাহ্ম সমাজের মুখপাত্র, ব্রাহ্মবাদী পত্রিকার একজন সম্পাদক ছিলেন এবং এই ব্রাহ্মবাদী পত্রিকার বর্ষা আহ্বান কবিতার মাধ্যমে কিন্তু জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবন কিন্তু শুরু হয়, এটা একটু মনে রাখতে হবে। তো কুসুম কুমারী দাস ছিলেন বরিশালের মেয়ে। সে সূত্রে জীবনানন্দ দাশের পরিবারটা বরিশালে স্থায়িত হয়। জীবনানন্দ দাশের চাকরি জীবনটাও কিন্তু বরিশালে ছিল। তার পিতা চন্দ্রনাথ দাস হাসির কবিতা লিখতেন। তো পিতা থেকে অনুকূল্য পেয়ে কুসুম কুমারী দাসও তিনি কবিতা লিখেন এবং তিনি কবিতার মুকুল ও পৌরাণিক আখ্যায়িকা নামে তার দুইটা কিন্তু কাব্যগ্রন্থ রয়েছে। তাহলে কুসুম কুমারী দাসের কবিতার নাম কি? কবিতার মুকুল এবং পৌরাণিক আখ্যায়িকা। এবং তার যে চরণটা আমাদের মধ্যে এখনো বিস্তৃত বা এখনো বিখ্যাত, সেটা হলো আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই যে বিখ্যাত চরণ, এটা এখনো আমাদের সমাদিত। তাহলে এই চরণ রচিত হলো কুসুম কুমারী দাস। তাহলে জীবনানন্দ দাশকে আমরা যে সকল নামে চিনি সেটা হলো তিনি নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, দুঃসরতার কবি, এছাড়াও শুদ্ধতম কবি। তাহলে জীবনানন্দ দাশকে আমরা নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, দুঃসরতার কবি এবং শুদ্ধতম কবি হিসেবে চিনি। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে স্নাতক অর্জন করেন, যদিও তিনি দ্বিতীয় শ্রেণী লাভ করেন, এবং দৈনিক স্বরাজ পত্রিকায় স্নাতকোত্তর করেন এবং দৈনিক স্বরাজ পত্রিকায় সাহিত্য বিভাগের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। তার কাব্যের মধ্যে গ্রাম বাংলার যে ঐতিহ্যময় যে প্রকৃতি, সে প্রকৃতি স্পষ্ট হয়ে ওঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি পাঠ করে তার কবিতাগুলোকে চিত্ররূপময় কবিতা এবং জীবনানন্দ দাশকে চিত্ররূপময় কবি হিসেবে আখ্যায়িত করেন। এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যায়িত করেন। এছাড়াও বুদ্ধদেব বসু 1943 সালে তার বনলতা সেন কাব্যগ্রন্থের আলোচনায় তাকে নির্জনতম কবি হিসেবে আখ্যায়িত করেন এবং অন্নদা শঙ্কর রায় তার কবিতা পাঠোপলব্ধির পরে তাকে শুদ্ধতম বাংলা কবি হিসেবে আখ্যায়িত করেন। তাহলে এই যে এই পদগুলো মনে রাখতে হবে। একটা হলো নির্জনতম কবি কে বলেছেন, চিত্ররূপময় কবিতা বা কবি কে বলেছেন, এবং শুদ্ধতম কবি কে বলেছেন। এই তিনটা কবিদের বা এই তিনটা নাম হচ্ছে মনে রাখতে হবে। তাহলে তার রচিত কবিতাগুলোর মধ্যে আমরা দেখি আধুনিক নাগরিক জীবনের যে হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ এবং যে সংশয়, সে সংশয়ের একটা চিত্র আমরা তার কবিতাগুলোর মধ্যে দেখি। এগুলো আমরা তার কবিতা আলোচনার মধ্যে মূলত আমরা এই আলোচনাগুলো করব। তাহলে জীবনানন্দ দাশ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ লিখেছেন। তাহলে আমরা শুরুতে বললাম যে ব্রাহ্মবাদী পত্রিকা লেখার মাধ্যমে তার কাব্যগ্রন্থের সূচনা আমরা লক্ষ্য করি। তিনি এই পত্রিকার মধ্যে বর্ষা আহ্বান নামে একটি কবিতা লিখেন। এরপরে তিনি একে একে লিখেছেন ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন থেকে শুরু করে বেলা অবেলা কালবেলা পর্যন্ত টোটাল 7টা কাব্যগ্রন্থ তিনি রচনা করেন। তো বনলতা সেন কাব্য তাকে কাব্য জগতের উচ্চ শিখরে আরোহণ করে বা উচ্চ শিখরে নিয়ে যায়। জীবনানন্দ দাশের কাব্যের মধ্যে আমরা লক্ষ্য করি যে জীবনানন্দ দাশের যে এই কাব্যগুলোর সাথে ইতিহাসের একটা যোগসূত্র বিদ্যমান। তাহলে বিবর্তন ইতিহাসের ধারাবাহিকতায় আমরা জানি আমাদের বর্তমান বাংলাদেশের যে বৈচিত্র্য বা বর্তমান বাংলাদেশের যে রূপ, সের উপরে একটা ইতিহাস আছে। তাহলে বিবর্তন ইতিহাস থেকে আমরা বাঙালি জাতির স্বাধীন বঙ্গভূমি, বঙ্গভাষা এবং বঙ্গ সংস্কৃতির একটা রূপ দেখতে পাই। জীবনানন্দ দাশ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগকে ক্রমান্বয়ে বিবৃত করেছেন তার 7টি কাব্যগ্রন্থের মধ্যে। তাহলে জীবনানন্দ দাশের কবিতায় একদিকে যেমন ঐতিহ্য এবং ইতিহাস দেখা যায়, অন্যদিকে
পুরাণের একটা বৈচিত্র্য আমরা লক্ষ্য করি, যেটাকে আমরা বলতে পারি যে তার কাব্যের মধ্যে ইতিহাস, ঐতিহ্য এবং পুরাণ প্রায় অঙ্গাঙ্গিকভাবে সম্পূর্ণভাবে জড়িত। তিনি খুব ধীরে ধীরে লোকজীবন, রূপকথা, লোকপুরাণ এবং ইতিহাস চেতনার ধারক্রমের মধ্য দিয়ে বলয়ের মধ্যে প্রবেশ করেছেন। অর্থাৎ এই যে ইতিহাস চেতনা, ঐতিহ্য চেতনা, ইতিহাস এবং ঐতিহ্য চেতনার মাধ্যমে পরবর্তীতে তিনি মিথের একটা প্রয়োগ ঘটিয়ে তার কাব্যগ্রন্থগুলো রচনা করেন এবং এই মিথের প্রয়োগ করতে গিয়ে তিনি সাহিত্যের মধ্যে সুরিয়ালিজমের একটা প্রভাব আমরা লক্ষ্য করি এবং পরবর্তীতে অস্তিত্ববাদী কল্পনা থেকেও কিন্তু, বাস্তববাদী কল্পনা থেকেও কিন্তু আমরা সুরিয়ালিজমের প্রভাব কিন্তু জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখি। এটা আমরা একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু দেখি ধূসর পাণ্ডুলিপি, যে তার যে কাব্যগ্রন্থ, এই ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের মধ্যে আমরা অনার্য যুগ এবং প্রাগৈতিহাসিক যে যুগ, এই প্রাগৈতিহাসিক যুগের একটা জীবন চিত্র কিন্তু তিনি ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের মধ্যে এঁকেছেন। এবং রূপসী বাংলা ও বনলতা সেন কবিতাগুলোর মধ্যে আমরা পৌরাণিক এবং ঐতিহাসিক বাংলার সংযোগ লক্ষ্য করি। এছাড়াও মহাপৃথিবীতে তিনি দুই যুগের মধ্যকার যে দ্বান্দ্বিক জীবনচিত্র এবং দ্বান্দ্বিক যে বিদ্রোহ, সে দ্বান্দ্বিক বিদ্রোহের বা সে দ্বান্দ্বিক জীবনচিত্রের একটা স্বরূপ আমরা মহাপৃথিবী কাব্যগ্রন্থের মধ্যে দেখি। এছাড়াও তার 7টি তারা, তিমির এবং বেলা ও বেলা কালবেলার মধ্যে আমরা ব্রিটিশ উপনিবেশ কাল এবং আধুনিক কালের যে একটা মুখ্য ভূমিকা, সেই উপনিবেশ কাল এবং আধুনিক কালের একটা মুখ্য ভূমিকা লক্ষ্য করি। তাহলে আমরা জানি 30 বাংলা কবিতা রচনার ক্ষেত্রে জীবনানন্দ দাশ ছিলেন 30 কবিদের মধ্যে অন্যতম কবি। তৎকালীন সময়ে রবীন্দ্র বলয়ের বা রবীন্দ্র প্রভাব থেকে যারা মুক্ত হয়ে নিজস্ব একটা প্রভাব বা বলয় সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে সবচেয়ে সফলতম কবি ছিলেন জীবনানন্দ দাশ। তাহলে জীবনানন্দ দাশের রবীন্দ্র বলয় যে আমরা বলছি, রবীন্দ্র বলয়টা আসলে কি? এই রবীন্দ্র বলয়টা হলো রবীন্দ্রনাথের রোমান্টিক বা রোমান্টিসিজমের যে একটা প্রভাব, এই রোমান্টিসিজমের প্রভাব। আমরা গত ক্লাসে কিন্তু লিরিক্যাল ব্যালেটস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম 1798 সালে লিরিক্যাল ব্যালেটস আবিষ্কারের মাধ্যমে বা লিরিক্যাল ব্যালেটস প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজের যে একটা প্রভাব, এই প্রভাবটা আমরা বাংলা সাহিত্যের মধ্যেও দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যে রোমান্টিসিজমের একটা প্রয়োগ এবং প্রভাব, সাহিত্যের ক্ষেত্রে প্রভাব বিস্তার করার জন্য রোমান্টিসিজমের একটা ভাবচিত্র আমরা দেখি। এবং যেটার প্রভাবে প্রভাবিত ছিল কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার কপালকুণ্ডল উপন্যাসের মধ্যে কিন্তু এই রোমান্টিসিজমের প্রভাবে প্রভাবিত ছিলেন। তো এই সব রবীন্দ্রনাথের সে যে রোমান্টিসিজম, এই রোমান্টিসিজমের বিরুদ্ধে গিয়ে এই রোমান্টিসিজমের প্রভাব থেকে মুক্ত থেকে জীবনানন্দ দাশ তার কাব্যের মধ্যে সোয়ারিলিজমকে একটা প্রাধান্য দিয়েছেন। তাহলে সোয়ারিলিজমটা আসলে কি? সোয়ারিলিজম হলো কল্পনা, স্বপ্ন, বিস্ময় ও ভয় অবলম্বন করে সোয়ারিলিস্টরা তাদের কাব্য অবলম্বন বা কাব্যকে অবলম্বন করে লিখতেন। এক্ষেত্রে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের ভাবজগৎ এবং রবীন্দ্র বলয়কে পাশ কাটিয়ে তিনি ইংরেজি সাহিত্যের দিকেও হাত বাড়িয়েছেন। তার কবিতার মধ্যে আমরা ডাব্লিউ.বি. ইয়েটস কিন্তু আধুনিক যুগের অন্যতম একজন কবি ছিলেন। তাহলে ডাব্লিউ.বি. ইয়েটসের কিন্তু একটা প্রভাব লক্ষ্য করি। তাহলে 1954 সালে বালিগঞ্জে এক ট্রামের নিচে পড়ে আহত হন এবং পরে তিনি মারা যান। তাহলে তার কবিতার মধ্যে, এটা মনে রাখবেন, এটা 41তম বিসিএস আসছে, তার কবিতার মধ্যে ক্লিন্টন বি সিলি কিন্তু আমাদের জীবনানন্দ দাশকে নিয়ে কিন্তু গবেষণা করেন। জীবনানন্দ দাশকে নিয়ে গবেষণা করেন কে? ক্লিন্টন বি সিলি। এখন আমরা জীবনানন্দ দাশের প্রধান যে সাহিত্যকর্মগুলো রয়েছে, সেই প্রধান সাহিত্যকর্মগুলো নিয়ে একটু আলোচনা করব এবং এই সাহিত্যগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে আমরা জানি যে জীবনানন্দ দাশের আমরা জানি জীবনানন্দ দাশের প্রথম যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের নাম হলো ঝরাপালক এবং এটি তার রচিত প্রথম কাব্যগ্রন্থ। তাহলে এই ঝরাপালকের অনেক কবিতায় সমকালীন কলকাতার যে অর্থনৈতিক স্থিতিহীনতা এবং অর্থনৈতিক দৈন্যসার যে চিত্র, এই চিত্র কিন্তু ফুটে উঠেছে এই ঝরাপালক কাব্যগ্রন্থের মধ্যে। আমরা জানি প্রথম মহাবিশ্বযুদ্ধের পরকালীন সময়ে আমাদের এই কলকাতা শহর, বিশেষত ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা অর্থনৈতিক মন্দার একটা সূচনা লক্ষ্য করি এবং এই অর্থনৈতিক মন্দা থেকে বৃহদায়ন শিল্প প্রতিষ্ঠা হলে গ্রাম নির্ভর যে অর্থনীতি, গ্রাম নির্ভর অর্থনীতিগুলো এক তীব্র ঝুঁকির মধ্যে পড়ে যায়। ফলে যে গ্রাম নির্ভর অর্থনীতিতে যারা গ্রামের এই অর্থনীতির উপর নির্ভর ছিল, সেই ক্ষুদ্র কৃষক এবং কুটির শিল্পের
শ্রমিকেরা দেউলিয়া হয়ে যায়। তাহলে এই ক্ষুদ্র কৃষক এবং দেউলিয়ারত কুটির শিল্পের শ্রমিকেরা তারা ঝাঁকে ঝাঁকে কলকাতার মধ্যে প্রবেশ করে। এর ফলে কলকাতার মধ্যে নাগরিক জীবনের একটা নতুন ধরনের দুঃখ বা নতুন ধরনের হতাশার চিত্র আমরা লক্ষ্য করি। তাহলে নাগরিক জীবনের অভিজ্ঞতা, হতাশা এবং ক্লান্তি ইত্যাদির ফলে জীবনানন্দ দাশের কাছে পৃথিবীতে মনে হতো একটা রক্ত সমুদ্র নেই। এই অবস্থায় তিনি ঝরাপালক কাব্যগ্রন্থ রচনা করেন এবং এই ঝরাপালক কাব্যগ্রন্থের মধ্যে যে বৈশিষ্ট্য সেটা হলো আধুনিক নাগরিক জীবনের হতাশা, আধুনিক নাগরিক জীবনের অভিজ্ঞতা এবং ক্লান্তি। তাহলে এই কাব্যগ্রন্থের মধ্যে যতীন্দ্রনাথ, মোহিতলাল মজুমদার এবং নজরুলের প্রভাব ছিল সবচেয়ে বেশি লক্ষণীয়। ঝরাপালক কাব্যগ্রন্থের শ্রেষ্ঠ 3টা কবিতা রয়েছে। একটা হলো নীলিমা, আরেকটা হলো পিরামিড, আরেকটা হলো সেদিন এই ধরনীর। তাহলে এই 3টা কবিতা বিশেষভাবে মনে রাখবেন। এই 3টা কবিতা আমাদের পরীক্ষার মধ্যে হয়তো আসতে পারে। তার পরবর্তী সময়ে আমরা দেখি ধূসর পাণ্ডুলিপি, যেটা 1936 সালে প্রকাশিত হয়। তাহলে ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা ছিল প্রাগৈতিহাসিক যুগের রচনা। অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের আমাদের যে জীবনচিত্র, এই জীবনচিত্রের উপর ভিত্তি করে কিন্তু ধূসর পাণ্ডুলিপি কবিতাটি লেখা হয়, কাব্যগ্রন্থটি লেখা হয়। এবং এই কাব্যগ্রন্থটা পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাগুলোকে চিত্ররূপময় কবিতা হিসেবে আখ্যায়িত দিয়েছেন এবং তাকে চিত্ররূপময় কবি হিসেবে আখ্যায়িত দিয়েছেন। এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। আমাদের বনলতা সেন কাব্যগ্রন্থটা হচ্ছে সবচেয়ে বেশি জানতে হবে এবং সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে। বনলতা সেন কাব্য জীবনানন্দ দাশের চিত্ররূপময়তার এক অপূর্ব নিদর্শন হিসেবে এই কাব্যটি দেখি। এই কাব্যগ্রন্থের মধ্যে তিনি হেমন্তের চিত্রকলা যেমন তুলে ধরেছেন, তেমনি নারীদের রোমান্টিক বসন্তের রঙিন চিত্র কিন্তু তিনি পরিস্ফুটিত করেছেন বনলতা সেন কাব্যে। কখনো তিনি বলেছেন, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রুদ্রের মতো মুছে ফেলেছিল। আবার কখনো তিনি বলেছেন, হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো, চারিদিকে চিরদিন রাত্রির নিদান, বালির উপর জ্যোৎস্না দেবদারু ছায়া ইতস্তত। তাহলে এই যে দেখেন, একদিকে তিনি বলেছেন যে একদিকে তিনি হেমন্তের চিত্রকলার চিত্র যেমন তুলে ধরেছেন, আবার অন্যদিকে নারীর রোমান্টিক সিজমে বা রোমান্টিক বসন্তের একটা রঙিন চিত্র কিন্তু তুলে ধরেছেন। তো বনলতা সেন কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলো রয়েছে, এই কবিতাগুলোর মধ্যে বনলতা সেন যে কবিতা, এই কবিতায় এডগার অ্যালান পোর টু হেলেন কবিতার একটা প্রভাব আমরা লক্ষ্য করি। বলা হয় যে টু হেলেন এই কবিতা, যে হেলেন কবিতার সাথে বনলতা সেনের যে বনলতা, অর্থাৎ বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতা বনলতা সেন, এই নাটোরের বনলতার একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে এডগার অ্যালান পোর কবিতা টু হেলেনের সাথে বনলতা সেনের কবিতার মিল রয়েছে। এরপর আমরা একটু দেখি রূপসী বাংলা। রূপসী বাংলা এই কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয় এবং বলা হয়ে থাকে যে অনেক জীবনানন্দ দাশ সমালোচক বা জীবনানন্দ সাহিত্যিক বলেছেন যে জীবনানন্দ দাশ হিসেবে আমাদের সাহিত্যের মধ্যে পরিচিতি লাভ করেছে তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের মাধ্যমে। তাহলে ইংরেজি সাহিত্যের যারা আধুনিক কবি বা ইংরেজি সাহিত্যের মধ্যে যারা অমর কবি, তাদের মধ্যে রয়েছে ভার্জিন, মিল্টন এবং স্পেন্সার। এই প্রত্যেক কবি প্রকৃতিকে তাদের কবিতার মধ্যে স্মরণ করেছেন এবং প্রকৃতিকে তাদের কবিতার উপাদান হিসেবে গ্রহণ করেছেন। আমরা দেখি জন মিল্টন, তিনি যে প্রকৃতির কবি এবং প্রকৃতিকে ধারণ করে কিন্তু তার যে কবিতাগুলো রয়েছে এই কবিতাগুলো রচনা করেন। তাহলে এই বনলতা সেন কাব্যগ্রন্থের মধ্যেও কিন্তু তিনি এই প্রভাবটা লক্ষণীয়। বনলতা সেন কাব্যগ্রন্থের মধ্যে তিনি প্রকৃতির সৌন্দর্যের সাথে জড়িয়ে থেকে প্রকৃতিকে ভালোবেসেছেন এবং প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, বিষাদ, তার যে অবসাদ এবং অলসতা, এটা তিনি দেখিয়েছেন। তাহলে জীবনানন্দ দাশের রূপসী বাংলা নামক কবিতার মধ্যে এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি ঘটেছে। তাহলে জীবনানন্দ দাশকে রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে তিনি প্রকৃতিকে নানা রূপে কল্পনা করেছেন। তার মধ্যে কখনো তিনি নারী রূপে, কখনো বা মানুষ রূপে, কখনো বা মানব রূপে, আবার কখনো বা কল্পনা শক্তি দিয়ে জীবন্ত প্রাণ রূপে তিনি প্রকৃতিকে বর্ণনা করেছেন। এ কারণে তিনি বলেছেন যে আবার আসিবে ফিরে ধানসিঁড়ির তীরে, তিনি বলেছেন আবার আসিবে ফিরে কবিতার মধ্যে যে আবার আসিবে ফিরে ধানসিঁড়িটির তীরে। এভাবে তিনি প্রকৃতির মধ্যে বারবার ফিরে আসার কথা ব্যক্ত করেছেন রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে।
তাহলে এই যে রবীন্দ্রনাথ, এই যে জীবনানন্দ দাশের যে একটা রূপ প্রকৃতি কেন্দ্রিক যে একটা চিন্তাভাবনা, এই প্রকৃতি কেন্দ্রিক চিন্তাভাবনা তিনি পেয়েছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আদি রোমান্টিক কবিতা থেকে। এছাড়া তার আরও কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেমন মহাপৃথিবী, সাতটি তারার তিমির এবং বেলা অবেলা কালবেলা। এগুলো হচ্ছে তার রচিত অন্যতম কাব্যগ্রন্থ। তবে এখানে মনে রাখতে হবে বেলা অবেলা কালবেলা এটা ছিল সর্বশেষ কাব্যগ্রন্থ। এবার আমরা জীবনানন্দ দাশের উপন্যাসগুলো নিয়ে একটু দেখি। আমরা জানি জীবনানন্দ দাশের উপন্যাস আমরা সাধারণত তিনটা জানি, একটা হলো মাল্যবান, দুইটা সবচেয়ে বেশি পরিচিত, একটা হলো সতীর্থ। কিন্তু এই দুইটা ছাড়াও জীবনানন্দ দাশ কিন্তু আরও অনেকগুলো উপন্যাস লিখেন। আমরা এখন এই উপন্যাসগুলো সম্পর্কে একটু জানবো। তাহলে জীবনানন্দ দাশ যখন কবি হিসেবে উত্থাপিত হন, তখন জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যে কবি হিসেবে উত্থাপিত হওয়ার পিছনে কল্লোল পত্রিকার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। তো তৎকালীন লেখক সমাজে কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে একটা আলাদা কল্লোল গোষ্ঠী নামে একটা আলাদা গোষ্ঠীর সৃষ্টি হয়। সেই গোষ্ঠীর অন্তর্গত কবি ছিলেন জীবনানন্দ দাশ। কল্লোল আবহ এবং প্রণোদনা জীবনানন্দ দাশকে উপন্যাস লেখাতে অনুপ্রাণিত করেছিল। তাহলে কল্লোল গোষ্ঠীভুক্ত যে লেখক, এই লেখকদের মধ্যে জীবনানন্দ দাশ ছিলেন অন্যতম শ্রেষ্ঠ বা সফলতম একজন লেখক। তাহলে কল্লোল গোষ্ঠীর আবহ এবং প্রেরণার মাধ্যমে জীবনানন্দ দাশ সাহিত্যের মধ্যে উপন্যাস লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন এবং সেই অনুপ্রেরণা থেকে মূলত তিনি উপন্যাস রচনা করেন। তো তার উপন্যাসগুলোকে আমরা দুইটা পর্বে বিভক্ত করতে পারি। একটা হলো 30-এর দশকের উপন্যাস, একটা হলো 40-এর দশকের উপন্যাস। তাহলে প্রথম পর্ব বা 30-এর দশকে যে উপন্যাসগুলো, এই উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কারো বাসনা, জীবন প্রণালী, বিভা, প্রেতিনীর রূপকথা, নিরুপম যাত্রা। আর দ্বিতীয় পর্বের মধ্যে আমরা দেখি মাল্যবান, সতীর্থ, জলপাইহাটি এবং বাসমতির উপাখ্যান। তাহলে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে উপন্যাস হচ্ছে দুইটা বা তিনটা। আজকে কিন্তু আমরা অনেকগুলো উপন্যাস সম্পর্কে জানলাম যে তিনি যে উপন্যাসগুলো লিখেছেন তার মধ্যে রয়েছে কারো বাসনা, জীবন প্রণালী, বিভা, প্রেতিনীর রূপকথা, নিরুপম যাত্রা। আর দ্বিতীয় পর্বের উপন্যাসগুলোর মধ্যে রয়েছে মাল্যবান, সতীর্থ, জলপাইহাটি এবং বাসমতির উপাখ্যান। তাহলে আমরা একটু তার উপন্যাসগুলো দেখি। তাহলে জীবনানন্দ দাশের প্রত্যেকটা উপন্যাসের যে নায়কগুলো রয়েছেন, এই নায়কগুলো ছিল কলকাতা শহর থেকে উঠে আসা নায়ক। এই কলকাতা শহরে উঠে আসা নায়কের মাধ্যমে জীবনানন্দ দাশ মূলত নিজেরই প্রতিচ্ছবির একটা চিত্র কিন্তু উপন্যাসের মধ্যে দেখেছেন। এক্ষেত্রে দেখা যায় কলকাতা থেকে উঠে আসা নায়করা কলকাতা শহরে আসে তারা চাকরি খোঁজার জন্য, এবং চাকরি খুঁজতে গিয়ে তারা বহু বছর ব্যয় করে, কিন্তু সেই চাকরি কিন্তু তাদের আর হয়ে ওঠেনি। যদিও এই ব্যর্থতার জন্য জীবনানন্দ দাশ কোনো উপন্যাসের মধ্যে তিনি কোনো নায়কের, উপন্যাসগুলোর মধ্যে কোনো নায়কের কোনো সন্তাপ বা হাহাকার কিন্তু তিনি দেখাননি। এই চাকরি পাওয়ার জন্য কিন্তু তার যে নায়কগুলো, এই নায়কগুলোর জীবন কিন্তু বিপন্ন, কিন্তু সেই বিপন্নতার সম্পূর্ণ ভাষা কিন্তু উপন্যাসে অনুপস্থিত। তাহলে তিনি কলকাতা কেন্দ্রিক যে জীবনচিত্র, এই কলকাতা কেন্দ্রিক জীবনচিত্রের রূপায়ণ করেছেন আর উপন্যাসগুলো নায়ক চরিত্রের মাধ্যমে। এই নায়ক চরিত্রগুলো তারা চাকরি খোঁজার জন্য কলকাতা শহরে আসে, কিন্তু কলকাতা শহরে এসে তারা চাকরি খুঁজে পায় না। কিন্তু এই চাকরি খোঁজার জন্য কিন্তু তারা নিজেদেরকে ব্যর্থ মনে করে না, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু কোনো সন্তাপ নেই, অনুতপ্ত নেই। তাহলে জীবনানন্দ দাশের যে প্রত্যেকটা উপন্যাসের মধ্যে আমরা যে নায়কগুলো দেখি, এই নায়কগুলো দেখি একজন ব্যর্থ মানুষ। এই ব্যর্থ মানুষ অধিকাংশ সময়ে লেখক বা লেখকের মতো স্পষ্ট সংবেদনশালী, কিন্তু তারা সাহিত্য তৃষ্ণার কাতর। ব্যর্থ মানুষটি মধ্যবিত্ত বা মধ্যবিত্তের চেয়ে অনেক খারাপ। মানুষটির কোনো ভবিষ্যৎ নেই, মানুষটির নিজের কোনো ভবিষ্যৎ নেই, এবং সবচেয়ে মজার বিষয় হলো এই মানুষগুলো যাই করতে চায় তা তার বিরুদ্ধে চলে যায়। তাহলে এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাতে ওগুলো থেকে কিন্তু তিনি তার উপন্যাসের নায়কগুলোকে নির্বাচন করেছেন, এবং উপন্যাসের নায়কগুলোকে কিন্তু তিনি সফল বা সার্থক নায়ক হিসেবে কিন্তু আখ্যায়িত করতে পারেননি। এই কারণে জীবনানন্দ দাশকে একজন উপন্যাসিক হিসেবে কিন্তু ধরা হয় না। তাহলে জীবনানন্দ দাশের খ্যাতি যেটা, এই খ্যাতিটা সম্পূর্ণভাবে নির্ভর করেছে হচ্ছে তার যে 7টা কাব্যগ্রন্থ রয়েছে, এই 7টা কাব্যগ্রন্থের মধ্যে। এরপর আমরা একটু দেখি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ। জীবনানন্দ দাশের কবিতার কথা নামে একটা প্রবন্ধ গ্রন্থ রয়েছে, যেখানে একটা বিখ্যাত উক্তি আছে যে সকলেই কবি নন, বরঞ্চ কেউ কেউ হলো কবি। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ কবি ফরুক আহমদ। আপনারা জানেন যে আমাদের 5ই আগস্ট পরবর্তী সময়কালীন সময়ে ফরুক আহমদকে কিন্তু সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ আগে কিন্তু ফরুক আহমদ সম্পর্কে খুব কম আসতো। তাহলে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন
আমাদের তিনজন মুসলিম ধারার কবি, একজন হলো ফরুক আহমদ, আল মাহমুদ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি এবং গোলাম মুস্তাফা। এই কাব্যের কবিদের এই যে কবিগুলো রয়েছে, এই কবিগুলোর সাহিত্য এবং কবি সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে পড়তে হবে। তাহলে আমরা সিলেবাসভুক্ত ফরুক আহমদের কবিতা সম্পর্কে একটু দেখি। ফরুক আহমদ ছিলেন ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি, অর্থাৎ ইসলাম ধর্মই যার জীবনে অঙ্গাক্ষীভাবে জড়িত এবং ইসলাম ধর্মকে অবলম্বন করে যিনি কবিতা লিখেছেন। এক্ষেত্রে তার যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা ছিল মুসলমানদেরকে জাগানো। এ কারণে ফরুক আহমদকে মুসলিম রেনেসাঁর কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে তার কবিতার অন্তর্গত বিষয় ছিল তৎকালীন বাঙালি সমাজের, বাঙালি নিম্ন শ্রেণীর বা বাঙালি যে মুসলমান ছিল সেই মুসলমানদের অধপতিত জীবন এবং এই অধপতিত জীবন থেকে উত্তরণ করার জন্য তিনি তার কবিতার মধ্যে অনেকগুলো শব্দ ব্যবহার করতেন এবং বিশেষ করে আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করতেন। এবং তিনি উদাহরণ হিসেবে মুসলিম যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলো সন্নিবেশ করেছেন তার কাব্যগ্রন্থের মধ্যে। তাহলে তার যে কবিতাগুলো, এই কবিতাগুলো যে শুধু আমাদের যে পুনর্জাগরণ সেটা না, এই কবিতাগুলো একই সাথে পুনর্জাগরণ ঘটায় এবং একই সাথে আমাদের মুসলমানদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাহলে ফরুক আহমদ শুধু রেনেসাঁর কবি নয়, তিনি ছিলেন জাগরণের কবি এবং ঐতিহ্যের কবি, জাতিসত্তার কবি। আমরা দেখি আমাদের যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি হিন্দু জাতীয়তাবোধের জাগরণের জন্য কিন্তু তিনি কলম ধরেছেন। একইভাবে ফরুক আহমদ মুসলিম জাগরণের জন্য কলম ধরেছেন। তাহলে তাকে কিন্তু মুসলিম রেনেসাঁর কবি বলা হয় না, তাকে সাথে সাথে জাগরণের কবি, ঐতিহ্যের কবি, জীবন সন্ধানী কবি এবং জাতিসত্তার কবি হিসেবেও কিন্তু আখ্যায়িত করা হয়। তার কবিতার মধ্যে তিনি প্রচুর আরবি এবং ফার্সি শব্দের নৈপুণ্য দেখিয়েছেন। তাহলে যেহেতু আমাদের চরিত্রগুলো নেওয়া হয়েছে আরব্য বা ফার্সি সাহিত্য থেকে এবং এই চরিত্রগুলোর বেশিরভাগ উৎসমূল ছিল কিন্তু আমাদের যে আরব সমাজ ছিল, আরব সমাজ থেকে। তাহলে এই যে আরব সমাজের যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো সন্নিবেশন করার জন্য তিনি তার কাব্যের মধ্যে প্রচুর আরবি ফার্সি শব্দের নৈপুণ্য দেখিয়েছেন এবং এই আরবি ফার্সি শব্দের নৈপুণ্যের মাধ্যমে তিনি বিষয়বস্তু এবং আঙ্গিকের অভিনবত্ব দেখান। তিনি বাংলা কাব্য জগতে সর্বাধিক সনেট রচিত, অর্থাৎ মুসলিম প্রথম সনেট রচিতা ছিল কায়কোবাদ। এরপরে সবচেয়ে বেশি সনেট রচনা করেন ফরুক আহমদ। তার কবিতায় বাংলার অধপতিত মুসলমান সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে। তাহলে আমরা তার কবিতার আরেকটা অন্যতম বৈশিষ্ট্য দেখি, তিনি ইসলামী সমাজতন্ত্রের কথা বলেছেন। তার কবিতার মধ্যে ইসলামী সমাজতন্ত্রের কথা বলেছেন। তিনি চেয়েছিলেন মুসলমান যারা রয়েছেন এই মুসলমানরা যাতে সমাজের মধ্যে অধপতিত না হয় এবং মুসলমানরা যাতে সমাজের মধ্যে বৈষম্যের শিকার না হয়। তাহলে এই চিন্তাভাবনা চেতন থেকে মূলত তিনি ইসলামী সমাজতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং তিনি চেষ্টা করেছেন মুসলিম সমাজের মধ্যে যাতে ইসলামী সমাজতন্ত্রের একটা প্রভাব বা একটা প্রসার যাতে থাকে। তো এখানে আপনারা একটু দেখেন, সাত সাগরের মাঝে, এটা আমি 30 মার্ক দিয়ে রেখেছি। এটা 1940 সালে প্রকাশিত হয়। তাহলে ফরুক আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ফরুক আহমদের প্রথম কাব্যগ্রন্থ ছিল সাত সাগরের মাঝি, যেটা 1940 সালে প্রকাশিত হয়। তাহলে এটি তার রচিত প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের মধ্যে সর্বমোট 19টি কবিতা রয়েছে। তাহলে এই কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতা তিনি সাধারণত মুসলিম জাগরণের লক্ষ্যে কিন্তু প্রকাশ করেছেন এবং এই কবিতার মধ্যে তিনি মুসলমানদেরকে অধপতন থেকে উত্তোলিত করে মুসলমানদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার পথে কিন্তু প্রেরণা জুগিয়েছেন। এই কাব্যের মধ্যে তিনি বঙ্গীয় শব্দ এবং অনুষঙ্গ ত্যাগ করে গ্রহণ করেছেন আরব্য উপন্যাস ও ইরান ও আরবের সংস্কৃতি এবং পুরাণ কথা। অর্থাৎ এই কাব্যের মধ্যে তিনি বঙ্গীয় যে শব্দ, বঙ্গীয় যে প্রকাশভঙ্গি, বঙ্গীয় যে অনুষঙ্গ, সেই বঙ্গীয় অনুষঙ্গ ত্যাগ করে তিনি আরব্য উপন্যাস, ইরান এবং আরবি সংস্কৃতি থেকে বা তাদের রূপকথা থেকে উপাদান সংগ্রহ করে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি তিনি রচনা করেন। এক্ষেত্রে তিনি বাংলায় প্রচলিত অনেকগুলো শব্দ পরিত্যাগ করে প্রচুর আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করেছেন। তাহলে এই সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের মূলসুর কি? এই কাব্যগ্রন্থের মূলসুর হলো ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য, এই কাব্যটির মূলসুর। এবং এই কাব্যটি তিনি উর্দু কবি আল্লামা ইকবালকে উৎসর্গ করেন। তাহলে এই কাব্যটি প্রকাশের অধ্যয়ন করেন তৎকালীন পাকিস্তানের অন্যতম কবি বেনজির আহমেদ।
তাহলে সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের দুইটা বিখ্যাত কবিতা রয়েছে, একটা হলো সাত সাগরের মাঝি, একটা হলো পাঞ্জেরি কবিতা। এখন আমরা একটু দেখি পাঞ্জেরি কবিতাটা আসলে কি, বা পাঞ্জেরি কবিতা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। পাঞ্জেরি হলো একটি ফার্সি ভাষার শব্দ। এর অর্থ হলো জাহাজের অগ্রভাগে রক্ষিত পথ নির্দেশক আলোকবর্তিকা বা আলোকবর্তিকাধারী ব্যক্তি, অর্থাৎ যিনি সামনের দিকে পথ দেখান, সে পথটা অবশ্যই কি হতে হবে, সমৃদ্ধির পথ হতে হবে, অর্থাৎ সত্যের পথ হতে হবে, মিথ্যার পথ না। তাহলে যিনি আলোকবর্তিকা হিসেবে সামনের দিকে অগ্রগায়নের মধ্যে থাকেন, তাকে মূলত পাঞ্জেরি বলা হয়। এই পাঞ্জেরি কথাটা কিন্তু তিনি তার এই কবিতার মধ্যে রূপকত্বে প্রকাশ করেছেন। আমরা জানি তৎকালীন সময়ে ইংরেজদের শাসনের জাতাকালে পৃষ্ঠ ছিল এদেশের হিন্দু এবং মুসলমান সমাজ। তো মুসলমান সমাজের মধ্যে তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণের মাধ্যমে মুসলিম সমাজ যখন এগিয়ে যায়, তখন পিছিয়ে পড়ে কিন্তু অধপতিত হিন্দুরা যখন পাশ্চাত্য শিক্ষা এবং সাহিত্য অধ্যয়নের মাধ্যমে যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন পিছনের দিকে চলে আসে মুসলমান সমাজরা। তাহলে ফরুক আহমদ সেই মুসলমান সমাজদেরকে জাগরণের লক্ষ্যে এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মুসলিমদের অংশগ্রহণের লক্ষ্যে তিনি পাঞ্জেরি কবিতাটি রচনা করেন। এবং এই কবিতার মধ্যে তিনি দেখান যে ইংরেজ শাসনের যাত্রাকালে পৃষ্ঠ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী নেতাদেরকে তিনি পাঞ্জেরি হিসেবে আখ্যায়িত করেছেন। এবং তিনি বলেছেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, অর্থাৎ কখন ভারতের স্বাধীনতা আসবে, কখন স্বাধীনতার সূর্য পুনর্জাগরিত হবে, এটা তিনি পাঞ্জেরির মাধ্যমে আহ্বান করেছেন। এবং এই কবিতাটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, আপনাদের একটা বিষয় বলি, সেটা হলো আপনারা ফরুক আহমদ সম্পর্কে যখন পড়বেন, তখন ফরুক আহমদের কাব্যগ্রন্থ এবং কাব্যগ্রন্থগুলোর পরিচয় সম্পর্কে দেখবেন। যেমন সাত সাগরের মাঝে এটা হলো একটা এই প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, তার মধ্যে হচ্ছে হাতেম তাই, এটা হলো এক ধরনের কাহিনী কাব্য। মনে রাখবেন, হাতেম তাই হচ্ছে একটি কাহিনী কাব্য। তাহলে এই কাব্যটির জন্য 1966 সালে তিনি আদমজী পুরস্কার লাভ করেন। আমাদের সাহিত্যের ক্ষেত্রে অনেকে আদমজী পুরস্কার লাভ করেন, আমাদের ফরুক আহমদ, শওকত ওসমান থেকে শুরু করে অনেকে আদমজী পুরস্কার লাভ করেন। তাহলে আমাদের মনে রাখতে হবে কে কোন গ্রন্থের জন্য আদমজী পুরস্কার লাভ করেন। তাহলে হাতেম তাই কাব্যগ্রন্থের জন্য ফরুক আহমদ 1966 সালে আদমজী পুরস্কার লাভ করেন। এছাড়া রয়েছে নফল ও হাতেম তাই, এটি হচ্ছে এক ধরনের কাব্যনাট্য। এছাড়া রয়েছে মুহূর্তের কবিতা, এটি ছিল একটা সনেট সংগ্রহ। আমরা জানি বাংলা সাহিত্যের মধ্যে সর্বোচ্চ বা সবচেয়ে বেশি সনেট রচনা করেন ফরুক আহমদ, এবং এই সনেটের সর্বোচ্চ প্রয়োগ ঘটান তিনি মুহূর্তের কবিতার মধ্যে, এবং এটি ছিল একটি সনেট সংকলন। এছাড়া রয়েছে সিরাজাম মুনিরা, হাবেদা মুরুর কাহিনী এবং সিন্দাবাদ নামে কাব্যগ্রন্থ। এরপর আমরা দেখি তার পাখির বাসা নামে একটি কবিতা, যেটা শিশুতোষ কাব্যগ্রন্থ। এই গ্রন্থের জন্য কিন্তু তিনি 1966 সালে ইউনেস্কো সাহিত্য পুরস্কার লাভ করেন। মনে রাখবেন, তিনি দুইটা পুরস্কার পান, একটা হলো আদমজী সাহিত্য পুরস্কার, একটা ছিল ইউনেস্কো সাহিত্য পুরস্কার। দুইটাই কিন্তু একই সালে পান। আদমজী সাহিত্য পুরস্কার পান তিনি হাতেম তাই কাব্যগ্রন্থের জন্য, আর ইউনেস্কো সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি পাখির বাসা শিশুতোষ কাব্যগ্রন্থের জন্য। এছাড়াও তার হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর এবং ফুলের জশা নামে আরো কয়েকটি কাব্যগ্রন্থের আমরা লক্ষ্য করি। উপহার হচ্ছে যে এই কাব্যগ্রন্থটি তিনি তার নিজের বিয়ে উপলক্ষে রচনা করেন। এটি পরবর্তীতে সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়াও পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালকে স্মরণ করে তিনি স্মরণী নামে একটি কবিতা লিখেন, যেটা তিনি আল্লামা ইকবালকে স্মরণ করে লিখেছেন। তো আমরা দেখি ফরুক আহমদ সম্পর্কে আমরা একটু আলোচনা করেছিলাম। এছাড়াও ফরুক আহমদ সম্পর্কে আমাদের একটা বিষয় যেটা জানতে হবে, দেখি বাংলা সাহিত্যের সূচনা লগ্নে ফরুক আহমদ যখনই সাহিত্য অঙ্গনে প্রবেশ করেছেন, তখন প্রাথমিক দিকে তিনি তৎকালীন সময়ে ভারতবর্ষের বিখ্যাত কমরেড তিনি এম.এন. রায়ের শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি দেখেন যে তিনি হিন্দু বা তিনি মুসলমান নয়, এবং ধর্মীয় আবহে তিনি নিজেকে নিবজ্জিত করার মাধ্যমে তিনি এম.এন. রায়ের শিষ্যত্ব বাদ দেন। তো তিনি ছিলেন একজন ভাষা সৈনিক এবং একজন ভাষাপ্রেমী সাহিত্যিক। তিনি পাকিস্তানের যে রাষ্ট্রভাষা, সেই রাষ্ট্রভাষা আন্দোলনের পক্ষে বাংলা ভাষার পক্ষে তিনি আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছিলেন। এবং তিনি তার যে একটা বিখ্যাত গান মধুর চেয়ে মধুর,
যে ভাই আমার দেশের ভাষা, এই গানটির মাধ্যমে তৎকালীন ভাষা আন্দোলনে বাংলা ভাষার পক্ষে তিনি সমর্থন জোগাড় করেন। তিনি ছিলেন, আমরা বলেছিলাম যে একটু আগে আমরা বলেছিলাম যে তিনি ছিলেন মুসলিম জাগরণী কবি বা মুসলিম জাগরণবাদের কবি। তো তিনি বাংলা সাহিত্যের মধ্যে কাজী নজরুল ইসলাম যেভাবে আরবি এবং ফার্সি শব্দের ব্যবহার প্রয়োগ শুরু করেছিলেন, সেই প্রয়োগের সার্থক রূপায়ণ করেন ফরুক আহমদ, এবং তার কবিতার মধ্যে অসংখ্য ফার্সি আরবি শব্দের প্রয়োগের মাধ্যমে তিনি একটি রূপান্তরিত করেন। তিনি তৎকালীন সময়ে পাকিস্তানি শাসকদেরকে ব্যঙ্গ করে রাজরা নামে একটি নাটক লেখেন। এবং এই নাটকটি তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ করা হয়। তবে সবচেয়ে মজার বিষয় হল এই নাটকের মধ্যে অভিনয় করেন মনির চৌধুরী। একটু মনে রাখবেন, যদি প্রশ্ন আসে ফরুক আহমদের কোন নাটকে মনির চৌধুরী অভিনয় করেন, তাহলে উত্তর হবে রাজরা। অভিনয় করেন মনির চৌধুরী। তো 40-এর দশকের দিকে ইংরেজ শাসনের বিরুদ্ধে গিয়ে তিনি গণজাগরণমূলক কবিতা লিখেন, এবং এই কবিতাগুলো কিন্তু তৎকালীন সময়ে ব্যাপক সাড়া পেলে। তো আমরা জানি 1943 সালে বাংলাদেশের দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষ নিয়ে ফরুক আহমদ লাশ নামে একটি কবিতা লিখেন। তাহলে লাশ কবিতাটি হলো ফরুক আহমদ বাংলাদেশের যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ নিয়ে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই লাশ কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের যে আকাল যে পত্রিকা, সে আকাল পত্রিকার মধ্যে এই কবিতাটি ছাপানো হয়। এবং এই আকাল পত্রিকার মাধ্যমে তৎকালীন দুর্ভিক্ষের আকাল পত্রিকায় লাশ কবিতাটি প্রকাশের মাধ্যমে তৎকালীন দুর্ভিক্ষে বাংলার যে স্থায়িত্ব রূপ বা বাংলার যে করুণ পরিণতি, সেই করুণ পরিণতির একটা চিত্র কিন্তু আমরা তার কবিতার মধ্যে দেখি। তো এটা ছিল আমাদের ফরুক আহমদ সম্পর্কে মোটামুটি বেসিক কিছু আলোচনা। আপনারা হচ্ছে যে এই বিষয়গুলো একটু ভালো করে একটু আয়ত্ত করে নেবেন, এই বিষয়গুলো সম্পর্কে একটু দেখবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। বরাবরের মতো আমি বলছি যে আলোচনা বা সমালোচনা থাকলেও তাও জানাবেন। আপনাদের সার্বিক সাফল্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।